করলো সেখানে তারা বলল যে দল সিদ্ধান্ত নিয়ে সময় মতো জানাবে তিনি কবে আসবেন। তার মানে ওইটার কিন্তু আর ব্যাখ্যা হলো না যে ওই যে একক নিয়ন্ত্রণে নাই কেন সেটার এক্সপ্লেনটা কিন্তু দলও করলো না। মানে দল সিদ্ধান্ত নেবে, তো দল সিদ্ধান্ত নিচ্ছে না কেন? দুইটা জিনিস, একটা হলো প্রথম যে কথাটা বললো এটা অত্যন্ত আবেগের কথা, যে বলছেন যে এরকম একটা সংকটময় সময় মায়ের স্পর্শ যে কোনো সন্তান মতো আমিও সেটা ব্যাপারে আমি আগ্রহী বা এটা হওয়া উচিত, কিন্তু আমি আসতে পারছি না। আসার ক্ষেত্রে আমার এটা হলো আমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারছি না, এই তো বিষয়। তাহলে বিষয়টা হলো যে মায়ের এই সংকটকালে যদি তিনি আসতে না পারেন, তাহলে সামনে তো এই যে নির্বাচনের শিডিউল তফসিল তো ঘোষণা করার কথা ছিল ডিসেম্বরের ফার্স্ট উইকে, তাহলে কি তখন কি আসতে পারবেন না? প্রশ্ন দাঁড়াচ্ছে না যে এইরকম সময় যখন আসতে যদি না পারেন, তাহলে দলের প্রয়োজনে দলের নির্বাচনী প্রচার অভিযান, দলের প্রার্থিতা চূড়ান্ত করা, এই সময়টাও কি তিনি আসতে পারবেন না? তাহলে প্রশ্ন যাচ্ছে কি তিনি ছাড়াই বিদেশ থেকেই কি তিনি তাহলে বিদেশি থেকে যাবেন? দল নির্বাচন করবে কিন্তু তিনি দেশে আসতে পারবেন না। অনেকগুলো কিন্তু প্রশ্ন সামনে চলে আসলো, যেটার উত্তর ওনাকে দিতে হবে অথবা দলকে দিতে হবে, না হলে একটা ধোঁয়াশা তৈরি হবে। ইতিমধ্যে হয়ে গেছে, আপনি দেখছেন যে বিএনপির যে নির্বাচনী প্রচার অভিযান যেটা ছিল, যে জোয়ারটা তারা তুলেছিল গত 2 দিন কিন্তু আবার থেমে গেছে। এখন দোয়া মাহফিল, মিলাদ, নামাজ এগুলি কিন্তু চলছে। তার মানে সেই নির্বাচনের এটা আবহাওয়াটা কিন্তু হঠাৎ করে টার্ন করলো। তো এটা তো বিএনপির জন্য বিপদ। যত নির্বাচনের পরিবেশটা থাকবে না, জোয়ার থাকবে না, তত বেশি কিন্তু ষড়যন্ত্র সামনে চলে আসতে থাকবে। এটা সবাই বলেছে যে নির্বাচনের যদি একটা জোয়ার তোলা না যায়, তাহলে অনেক রকম শক্তি নানা রকম খেলাধুলা শুরু করবে। তো পরিবেশটা হঠাৎ করে কিন্তু আমার মনে হচ্ছে ঘোলাটে হয়ে গেল। আব্দুল নূর তুষার, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 2 দলেরই নেতৃত্ব পরিবর্তন করার বিদেশ থেকে একটা খেলা চলছে। এমন কোনো খেলার লক্ষণ আপনি দেখতে পান কিনা? না, আমি সেরকম সরাসরি দেখতে পাই না, এই কারণে যে দলের নেতৃত্ব আসলে বিদেশ থেকে কেউ চাপিয়ে দিতে পারে না। একটা দল যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকে এবং জনসমর্থন তার পেছনে থাকে, তাহলে জনগণ যাকে নেতা হিসেবে নিতে চাইবে সেই কিন্তু নেতা হবে। আমরা কিন্তু এর আগেও দেখেছি, যখন আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সক্রিয় ছিল, তখনও এরকম চেষ্টা হয়েছিল, কিন্তু দলের নেতা নেত্রীরা এবং দলের যারা কর্মী তারা একটা নির্দিষ্ট নেতৃত্ব বা নির্দিষ্ট জায়গাতে তাদের আস্থা রেখেছিলেন। একই রকম বিষয় কিন্তু আমরা বিএনপির বেলাও দেখেছি। আপনি তখন হয়তো অনেক ছোট্ট, আমি জানি না, যখন সাত্তার সাহেব প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হলেন, তখন আমাদের মিরপুরে বিউটি সিনেমা হলে একটা সভা করে বিএনপির একটা অংশ দলের নেতৃত্ব পরিবর্তন করতে চাইলেও নতুন বিএনপি তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সময় কিন্তু বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নিতে তিনি বাধ্য হন, এবং ওই সময়ও কিন্তু জনগণ বেছে নিয়েছে যে কে নেতা হবে, কে নেত্রী হবে, এবং শেষ পর্যন্ত বিএনপির মূল ধারায় টিকে গিয়েছে। এরপরেও কিন্তু আপনি দেখবেন আওয়ামী লীগ এবং বিএনপির বিভিন্ন সময়, যেহেতু বড় দল, সেখানে নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু দলের সদস্যবৃন্দ, সাধারণ সদস্য যারা, তারা এবং জনগণ, এই দুই পক্ষ যাকে নেতা হিসেবে চায়, শেষ পর্যন্ত তিনিই নেতা হিসেবে থাকতে পারেন। ফলে যদি কোনো বিদেশিরা এই চেষ্টাটা করেন, তাহলে আমি বলবো বিদেশিরা অতীত বিভিন্ন দেশে এই কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, এইখানেও ব্যর্থ হবেন, কিন্তু মাঝখানে জনগণকে অনেক খেসারত দিতে হবে। আর দ্বিতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে যে এইরকম কোনো একটি খবরাখবর যদি তাদের কাছে থেকেই থাকে, তাহলে একই ঘটনা, যে কোথা থেকে এই খবরগুলি পাওয়া যাচ্ছে, কারা এটা বদলাতে চাচ্ছেন, এই বিষয়গুলি আমাদের জন্য জানা দরকার। তবে এই কথা ঠিক, যেটা একটু আগে মুস্তাফা ফিরোজ বলেছেন, যে এই ধরনের অবস্থায় কিছু কিছু মহল আছেন তারা সবসময় সুযোগ নিতে চান, কারণ তারা তো আর জনসমর্থন নিয়ে, জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় আসবেন না, নির্বাচনও করবেন না, অথবা নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে। সুতরাং তারা চান যতভাবে পারা যায় নানান রকম কলা কৌশল করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে, অথবা নিজেরা ক্ষমতার ভাগ পেতে। এই বিষয়টা কিন্তু আমরা আগেও দেখেছি, বাংলাদেশের রাজনীতিতে চেষ্টা হয়েছে, এবং এই চেষ্টা যারা করেছিলেন তারাই সবচেয়ে নিরাপদে আছেন। কিন্তু সবসময় আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন সময় সরকার বদল হয়েছে, কিন্তু যারাই চেষ্টাগুলি করেছেন তারা আবার দেখা যায় সরকার বদল হলে বিভিন্ন জায়গায় উঠে পড়েন, নানান রকমভাবে সমঝোতা করে ফেলেন, অথবা বিদেশে কোথাও চলে যান, সেখানে নিরাপদে থাকেন। তাদের খুব একটা কিন্তু ক্ষয়ক্ষতি হয় নাই কখনো, ফলে তারা ভালোই আছেন। ফলে তারা যদি ওরকম চেষ্টা এখনো করেন, করতে পারেন, এটা খুব অস্বাভাবিক কিছু। তারা ভবিষ্যতে ভালো থাকবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, তারেক রহমানের পোস্টের শেষ লাইন, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। রাজনৈতিক পরিস্থিতি কি বিএনপির অনুকূলে নেই? যদি নাই থাকে, সেটা কারা নিয়ন্ত্রণ করছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের টানেলের অন্ধকারের শেষ লাইটটা যদি আমরা চিন্তা করি, সেটা এই মুহূর্তে বিএনপি এবং বিএনপির নেতৃত্বে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তান জনাব তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এবং এটা বারবারই গত
3-4 দিন ধরে এটাই বাংলাদেশের একমাত্র খবরে পরিণত হয়েছে। এবং যেহেতু দলের দায়িত্ব 2018 সাল থেকে এখন পর্যন্ত 25-এর শেষ পর্যন্ত জনাব তারেক রহমানের হাতেই আছে, সুতরাং যারা চায় না যে বাংলাদেশটা একটা স্থিতিশীলতার দিকে যাক, যারা চায় না বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটুক, যারা চায় না বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক, যারা চায় না বাংলাদেশের রাজনীতি যেই গণতান্ত্রিক পথযাত্রা শুরু করেছিল 90-এর দশকে, হোঁচট খেয়েছে ডেফিনেটলি, কিন্তু সেখান থেকে আবার উঠে দাঁড়াক, এবং যারা চায় বাংলাদেশটি আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্রের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক, তাদের জন্য এখন সবচেয়ে বড় বাধা হচ্ছেন জনাব তারেক রহমান। সো জনাব তারেক রহমানের থ্রেটটা কেবলমাত্র যে দেশের ভেতরেই আছে তা নয়, দেশের বাইরেও তার জন্য নানান রকম থ্রেট আছে। আমাদের উপমহাদেশের রাজনীতির দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব ইন্দিরা গান্ধীকে অ্যাসিসিনেট করা হয়েছে। তার পুত্র রাজীব গান্ধী যখন নির্বাচনের আগে তিনি যখন একটা জনসভায় পথসভায় যাচ্ছিলেন, তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তাকে মালা পরাতে বা প্রণাম করতে যেই নারী চাচ্ছিলেন তাকে তিনি আসতে দেন, এবং তার ফলশ্রুতি আমরা দেখেছি তাকে হারাতে হয়েছে ভারতের রাজনীতি থেকে। আমরা দেখেছি বেনজির ভুট্টোর পরিণতি। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনের কেউ কিন্তু তাদের রাজনৈতিক জীবন শেষ করতে পারেন নাই, মধ্য অবস্থাতেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের এই উপমহাদেশের রাজনীতি, এবং এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, ইমরান খানের অবস্থা কি আমরা জানি না, এটা নিয়ে নানান রকম কানাঘুষো আছে, কিন্তু আসলে ওনার কি অবস্থা উই ডু নট নো, নানান রকম কথা শোনা যাচ্ছে। সেই জায়গা থেকে আপনি যদি দেখেন, বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান এখন আর কেবলমাত্রই বিএনপির কাণ্ডারি বা কেবলমাত্রই বিএনপির দলের প্রধান হিসেবে যদি আমরা দেখি, আমরা ভুল করব। তিনি বাংলাদেশের প্রগ্রেসিভ পলিটিক্সের, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ধারার, এবং তিনি বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না সেটা অনেকখানি নির্ভর করে তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশের রাজনীতিটি করতে পারবেন কিনা। সুতরাং তার দেশে ফিরে আসবার প্রশ্নটি কেবলমাত্র তার একক ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা তার ভীষণ রকম অসুস্থ স্বাস্থ্য সংকটে থাকা মায়ের পাশে তার দাঁড়ানোর চেয়ে অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি, এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য, বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। জি মুস্তাফা ফিরোজ, বিবিসির যে রিপোর্টের কথা বলছিলাম, সেই রিপোর্ট বলছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করার কথিত উদ্যোগ বাংলাদেশের রাজনৈতিক মহলে -2 ফর্মুলা হিসেবে পরিচিত। সেই রিপোর্টে মহিউদ্দিন আহমদ বলছেন, -2 নিয়ে যত কথা বলি না কেন, তখন আসলে এজেন্ডা ছিল -4। সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া। এর মধ্যে মাইনাস হয়ে গেছে শেখ হাসিনা পরিবার, বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয়, ফলে বাকি থাকলেন তারেক রহমান। তবে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত -4-এ গড়ায় কিনা সেটি সময়েই জানা যাবে। -4-এর আশঙ্কা দেখেন কিনা মোস্তফা ফিরোজ? না, সেই আশঙ্কাটা তো আমি উড়ায়ও দিচ্ছি না, কারণ যেখান থেকে খবরগুলো আসছে এবং তারেক রহমানের স্টেটমেন্টের মধ্য দিয়ে কিন্তু সেটা কিন্তু পরিষ্কার, তিনি ইঙ্গিতও দিয়েছেন। সেই ইঙ্গিত থেকেই বিশ্লেষণ চলে, যেহেতু সুনির্দিষ্ট তথ্য দেখেন, জয়ও কিন্তু আজকে দূরবর্তী অবস্থান থেকেও বলতে পারেননি যে কারা তারা, সেই আন্তর্জাতিক মহল কারা, সেখানে তিনিও কিন্তু বলেননি। তারেক রহমান ইঙ্গিত দিয়েছেন, একই ব্যাপার। তো আমরাও কিন্তু যেটাই বলি না কেন সবই আকারে ইঙ্গিত দিয়ে বলবো। তবে নিশ্চয়ই এই খেলা তো সেই 1-11 থেকেই শুরু হয়েছে, -2 ফর্মুলা, -2-র সাথে -4, মানে মোট কথা দুটি প্রধান রাজনৈতিক দলকে কেন্দ্র করেই এই ফর্মুলাগুলো আবর্তিত হচ্ছে। তো দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই ফর্মুলার একটা অংশ, যেমন আওয়ামী লীগ নিজেই এটা বরণ করে নিয়েছে, নিজেই এমন একটা শাসন ব্যবস্থা চাপিয়েছে যে সেই শাসনের এমন পতন ঘটেছে যে সেখান থেকে আর কেউ যে তাকে তুলে নিয়ে আসতে পারবে সেই অবস্থাটা রাখেনি। তো বিএনপি খুব কেয়ারফুলি, যেটা আমাদের ব্যারিস্টার আপা বলছিলেন, যে একটা মধ্যপন্থা পথ নিয়ে তারা এগোচ্ছে, এবং এটাও কিন্তু বিপজ্জনক। কারণ এটার বিপজ্জনক আমরা গত 1 বছরে দেখলাম, নানা রকম শক্তি, মব কেন্দ্রিক যে শক্তিগুলো চেপে বসছে, এবং আরও অনেকগুলো শক্তি তার সাপোর্টে আছে, যারা কিন্তু আসলে নির্বাচন চায় না। যখনই নির্বাচন চাইবে না, যখনই মনে করা হবে যে সংস্কার চলতে থাকুক, এটা হোক ওইটা হোক, তখনই বুঝবেন যে এখানে কিন্তু আছে, যদি কিন্তু আছে। কারণ যখন নির্বাচিত সরকার রান করতে থাকে তখন কিন্তু ষড়যন্ত্র কিন্তু দূরে সরে যায়, আর যখন নাকি নির্বাচন থাকে না তখন ষড়যন্ত্র চেপে বসে। সুতরাং যেই ধারাবাহিকতাটা শুরু হয়েছিল সেই 1-11-এর সময় থেকে, সেটা যে শেষ হয়ে গেছে এটা আমরা কোনোভাবেই বলতে পারি না।
আবার নতুন করে আসলো আলোচনায় জয়ের এক বক্তব্যে আর তারেক রহমানের সর্বশেষ বক্তব্যে। কারণ দেখেন, এরকম বক্তব্য দেওয়ার পর আজকে যখন কি জরুরি সংবাদ সম্মেলন ডাকলো বিএনপি, তখন আমি ভাবছিলাম যে তারেক রহমানের ওই ফেসবুক স্ট্যাটাস নিয়ে যে ধূম্রজাল তৈরি হয়েছে, যে কিসের জন্য তিনি আসতে পারছেন না, মানে কোন মানে কারা নিয়ন্ত্রণ করছে, কারা বাধা দিচ্ছে, একদম পরিষ্কার কথা যে তারেক রহমান যেটা বলতে চেয়েছেন, আমি যেটা বুঝি যে দেশে আসতে তাকে বাধা দেয়া হচ্ছে, দেশে ফিরলে তার জীবন হুমকির সম্মুখীন। তাহলে নিশ্চয়ই এমন কোনো গোষ্ঠী কথা তিনি চিন্তা করেন বা জানেন, তার কাছে তথ্য আছে। তো সেটার ব্যাপারে আজকে বিএনপি যদি পরিষ্কার করে খোলাসা করে বলতো তাহলে আমরা বুঝতাম, কিন্তু বিএনপিও কিন্তু আজকে বলেনি। ফলে আবারও কিন্তু সেই নির্বাচন আবার শিডিউলও পিছিয়ে গেল 1 সপ্তাহ। সব মিলিয়ে কিন্তু নির্বাচনটা যেভাবে জোয়ারটা উঠলো, হঠাৎ করে কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন থেমে যাচ্ছে। এটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য একটা বিপদ, এবং ষড়যন্ত্রকারীরা আস্তে আস্তে হয়তো এটার সূত্র ধরে বা এই পথ ধরে আস্তে আস্তে এগোতে থাকবে। আমরা হয়তো আর কিছুদিনের মধ্যে সেই বিষয়টা পরিষ্কারভাবে আরো হয়তো দেখতে পারবো। হবে। জি, আব্দুল নূর তুষার, বিবিসির ওই রিপোর্টে বিএনপির কিছু সূত্র বলছে যে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে। তবে কোন দেশ, কেন, কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তা সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেছেন যে ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের উপর নির্ভর করেনি, এবং আরও অনেক ফ্যাক্টর আছে যার উপর তার নিয়ন্ত্রণ নেই। উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল, এবং যে যাই বলুন না কেন, ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায়? বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে। মহিউদ্দিন আহমদ বলেছেন 1/11-এর সময় কিছু ব্যাপার ছিল, তারেক রহমান এক ধরনের মুচলেকা দিয়ে দিয়েছিলেন। খালেদা জিয়াও বলেছিলেন যে তারেক লন্ডনে পড়ালেখা করবেন, রাজনীতি করবে না। আমরা জানি না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা, তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার না। মহিউদ্দিন আহমেদের বিশ্লেষণ নিয়ে কোনো আপত্তি, দ্বিমত, সহমতের জায়গা আছে কিনা? আমি প্রথম একটা কথা বলি, সেটি হচ্ছে যে রাজনীতিবিদকে রাজনীতি করব না এরকম মুচলেকা চাপ প্রয়োগ করে নিলে এই মুচলেকা আসলে আইনের দৃষ্টিতে বৈধ না। কেন? আইনের দৃষ্টিতে আপনি কোনো চুক্তি, কোনো কিছু চাপের মুখে করতে পারবেন না। স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে করতে হবে, এখানে লয়ার আছেন। হ্যাঁ, তো স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে যে কাজটি হয় নাই, একটি প্রতিকূল পরিবেশে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তির কোনো ভ্যালিডিটি থাকে না। সেই চুক্তি যে কোনো সময় আসলে রাজনীতির প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে এটা কিন্তু উপেক্ষা করা সম্ভব। এবং মানুষের যদি চাহিদা হয়, একটা মজার বিষয় বলি, দেখবেন এই সরকার যা কিছু করছে বলছে জনগণের অভিপ্রায়। তো জনগণের অভিপ্রায় শুধু তাদের বেলায় কাজে লাগবে আর তারেক রহমানের বেলায় কাজে লাগবে না, কিংবা অন্য কোনো রাজনীতিবিদের বেলায় কাজে লাগবে না, কথাটা তো ঠিক না। জনগণ যদি অভিপ্রায় করে তাহলে এই মুচলেখার কোনো অর্থ নাই। এরকম মুচলেখার চাইতে আমি বরং বলবো, এই যে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনা হয়েছে যে মুচলেখা দিয়ে, ওগুলো আগে চিন্তা করেন। সেই মুচলেখাগুলো দিয়ে কি তারা চাঁদাবাজি বন্ধ করেছে? সেটা তো করে নাই। একজন নাগরিকের বাংলাদেশে উনি যদি নাগরিক হয়ে থাকেন, তার রাজনীতি করার সম্পূর্ণ অধিকার আছে, এটা সাংবিধানিক অধিকার। সাংবিধানিক অধিকার আপনি মুচলেখা দিয়ে কি করে কেড়ে নেন? এটা কারো কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না, এমনকি পতিত স্বৈরাচারের কাছ থেকেও না। এই কারণে যে এটা অধিকার, ওনাদের শাস্তি হতে পারবে, ওনাদের শাস্তি হবে, ওনাদের বিচার হবে, সব কিছু হবে। আপনি কনভিক্টেড আসামিও যদি জেল খাটার পর বের হয়ে আসে, আপনি তার রাজনীতির অধিকার কেড়ে নিতে পারেন? নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল খেটে বের হয়ে এসে রাজনীতি করে নাই, প্রেসিডেন্ট হয় নাই। তো এগুলো আসলে উদ্ভট কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একজন দলের নেতা আর একজন দলের নেতা যার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে একটি সরকার গঠিত হলে সেই সরকারের নেতৃত্ব দেওয়া এবং তার সঙ্গে দেশের নেতৃত্ব দেওয়া, এরকম একজন নেতার চলাফেরা আসলে কিন্তু তার নিজের উপরে নির্ভর করে না। বিগত সরকারের প্রধানমন্ত্রীর কথা চিন্তা করেন, কিংবা অন্যান্য বড় নেতাদের কথা চিন্তা করেন, বিশেষ করে প্রধানমন্ত্রী, তার যে নিরাপত্তা এবং তার পরিবারের যে নিরাপত্তা ছিল, উনি কি নিজের ইচ্ছায় কোথাও যেতে পারতেন? ডি ফ্যাক্টো এটা তো ধরে নিতে হবে যে বাংলাদেশে ভবিষ্যতে যে রাজনীতি হতে যাচ্ছে এবং যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ কুশীলব, এবং তার নিরাপত্তার বিষয়টি নিশ্চয়ই তার নিজের ইচ্ছার উপরে নির্ভর করবে না। তার নিশ্চয়ই অনেকগুলি বিষয় বিবেচনায় নিতে হবে। একটা হচ্ছে টাইমিং, উনি কখন ফিরবেন। উনি যদি এখন ফিরেন মনে করেন, তাহলে কি হবে? ওনাকে ঘিরে একটা বিশাল ভিড়, ঢাকা শহর বন্ধ হওয়া, নানান রকম জটিলতা তৈরি হবে। দ্বিতীয় হচ্ছে, এখনো তফসিল ঘোষিত হয় নাই। ধরেন উনি ফিরলো, তফসিল ঘোষিত হইল না, কেউ তফসিল ঘোষণা করলো না এবং না করে বসে থাকলো, তো উনি এইখানে কি করবেন? সারাদিন এই মানে কি বলে, এক ধরনের মৌখিক এবং অন্যান্য লড়াইয়ে তিনি ব্যস্ত থাকবেন। ফলে নিশ্চয়ই কোনো একটা টাইমিং এর ব্যাপার আছে। তাছাড়া এমনিতে চিন্তা করেন না, উনি ওনার অসুস্থ মাকে দেখতে যাবেন, কিন্তু আপনার কি মনে হয় দলীয় নেতা কর্মীরা তার পেছনে পেছনে এবার কি আর ঘিরে ফেলবে না? উনি বের হওয়ার সময় একটা ভিড়ের মধ্যে দিয়ে বেরোতে হবে, ঢোকার সময় একটা ভিড়ের মধ্যে দিয়ে ঢুকতে হবে। ফলে নিশ্চয়ই টাইমিং একটা ইম্পর্টেন্ট বিষয়। দ্বিতীয় হচ্ছে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। এইটা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ আমাদের কারো নাই।
মা সন্তানের যে ভালোবাসা সেটা তাদের দুইজনের। এটা কি সম্ভব যে মাকে তার সন্তানের চাইতে অন্য কেউ ভালোবাসবে? তার দলের লোকেরা, দেশের অন্য লোকেরা, বিরোধী দলের লোকেরা, ফেসবুকে যারা সমালোচনা করে তারা? ডেফিনেটলি উনি যদি ফিরে না আসে তাহলে নিশ্চয়ই সেই রকম ভ্যালিড রিজন আছে। এই জায়গাটা তো আমাদেরকে বিশ্বাস করতে হবে। তার উপরে দেশের দায়িত্ব দিয়ে দিতে লোকজন আস্থা রাখতে পারছে, তাকে ভবিষ্যতে নেতা হিসেবে বলতে পারছে, আর উনি বলেছেন ভ্যালিড রিজন আছে, তারপরে তাকে খোঁচাতে হবে যে না আপনি বলেন কি রিজন, বলতে হবে। নিশ্চয়ই সেটা প্রকাশ করার ক্ষেত্রে তার কিছু রাজনৈতিক সিদ্ধান্ত রয়েছে, তিনি কতটুকু বলবেন এবং বলবেন না। দ্বিতীয় হচ্ছে পরিবেশ। আসলেই কি এই মুহূর্তে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থেই আমরা গণতন্ত্রের পথে নিশ্চিতভাবে যাত্রা শুরু করেছি এটা বলতে পারবো? ফলে তফসিল ঘোষণা তো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তৃতীয়, আমি যেটা বললাম নিরাপত্তার বিষয়ে কিন্তু তার দল এবং তার যারা ঘনিষ্ঠ ব্যক্তি তারা কিন্তু অনেকদিন থেকে ব্যবস্থা নিচ্ছেন। ফলে সব যন্ত্রপাতি, সব ইকুইপমেন্ট সবকিছু এসে পৌঁছেছে কিনা, যারা তার নিরাপত্তা দিবেন তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হয়েছেন কিনা, আমরা তো সেটা জানি না। আপনি যদি আমাকে চিন্তা করেন আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, তা আমি তো জানি না, তাহলে আমি কিভাবে মন্তব্য করি? আর চতুর্থ হচ্ছে যৌক্তিকতা। উনি যদি মনে করেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাবেন, তো উনি 2 দিনের জন্য আসবেন বা 3 দিনের জন্য আসবেন, তাকে নিয়ে আবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাওয়ার জন্য বা অন্য কোনো দেশে যাওয়ার জন্য? বরং এটাই কি ঠিক না যে উনি ওইখানে থেকে ব্যবস্থা করবেন আর এইখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন? ফলে আমি তো মনে করি যৌক্তিক সিদ্ধান্ত এটা যে যদি তাকে বিদেশেই নিতে হয় তাহলে তার এখন বিদেশে থাকাই উচিত। আর তারপরে আসেন, একজন নেতাকে তো সবসময় তার মায়ের চাইতে, তার সন্তানের চাইতে, তার অন্যান্য সকল আত্মীয়র চাইতে দল এবং দেশকে বেশি গুরুত্ব দিতে হবে। ফলে এই সিদ্ধান্তের পেছনে যদি তার দলের মঙ্গল থাকে এবং দেশের মঙ্গল থাকে তাহলে আমরা কি তাকে বাধ্য করতে পারি যে আপনি আসেন, আমাদের মতে কান্নাকাটি করেন এবং আমাদের মতে আপনি আচরণ করেন? নিশ্চয়ই ওই লেভেলের একজন লোকের আচরণ আমার রুমিন ফারহানার কিংবা মুস্তাফিজ দীপুর মতো হবে না। কারণ আমরা তো ওই জায়গাটাই চিনি না, আমরা দেখি নাই ওই জায়গাটা, আমরা ওই জায়গাতে পৌঁছাই নাই, আমরা যে জায়গাটা জানি না যে কেন এই সিদ্ধান্তগুলি নিতে হয়। তাহলে আমি তো মনে করি যে তিনি নিশ্চয়ই হয়তো দল এবং দেশের কথা বিবেচনায় নিয়েছেন, নিশ্চয়ই এখানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে। একটা জায়গায় শুধু সবাই প্রশ্ন করতে পারে, ওনাকে এত জিজ্ঞাসা করছি উনি কেন বলে না? উনি বলে না, কিন্তু উনি বলবে না এই কথা তো বলে নাই, তাই না? এখন আপনি কেন আপনার মাকে দেখতে আসছেন না? এখন আপনি আমাদেরকে ব্যাখ্যা করবেন, এই বিষয়ে একটা নাতি দীর্ঘ বক্তৃতা দিবেন, একটা থিসিস লেখা হয়ে যাবে। আমরা এটা চিন্তা না করে বরং আমাদের চিন্তা করা উচিত অতি দ্রুত যাতে আমরা নির্বাচনের দিকে যেতে পারি। কেননা এই মুহূর্তে যে অবস্থাটি বিরাজ করছে তাতে বেগম জিয়ার অসুস্থতাকে কাজে লাগিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা চলতে পারে। কিন্তু বেগম জিয়ার প্রতি এবং গণতন্ত্রের প্রতি সম্মান যদি জানাতে হয়, এবং যার জন্য তিনি এতদিন ধরে আন্দোলন করেছেন, জেল জুলুম সহ্য করেছেন, আজকে তার স্বাস্থ্যের যে অবস্থা এটাও কিন্তু একই কারণ। ফলে গণতন্ত্র আনাটাই হচ্ছে তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা এবং সম্মান দেখানোর বিষয়। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি উনি দেখুক যে বাংলাদেশের নির্বাচনের দিকে আমরা অগ্রসর হয়েছি। আর সবাই তাকে ধরে নিচ্ছেন কি জানেন? সবাই ধরে নিচ্ছেন উনি হাসপাতাল থেকে ফিরবেন না। ব্যাপারটা সেটা নাও হইতে পারে। এবং সেক্ষেত্রে আপনি চিন্তা করেন, দুই দিক থেকে আমি মনে করি যে এটা বিএনপির জন্য ভালো। কেন ভালো? একটা হচ্ছে উনি অসুস্থতা থেকে ফিরে আসা মানে আবার তার সেই ফাইটিং স্পিরিট প্রমাণ করা, এবং তিনি ফিরে এসে কিন্তু 3টা সংসদ আসনে তার নমিনেশন হবে বলে আমরা জেনেছি। আর যদি কোনো দুঃখজনক ঘটনা ঘটে আপনার কি মনে হয়? তখনও পুরো জাতি এবং জনগণ তার প্রতি শোক এবং তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাতে গিয়ে যে ভোট দিত না সেও বিএনপিকে ভোট দিবে। তার মানে আপনি বলছেন যে কোনো দুটোর ঘটনা ঘটতে হ্যাঁ, আমি খুবই অবাক হই যে উনি খুবই ভাগ্যবতী। আসলে কেন ভাগ্যবতী জানেন? প্রতিটা মুহূর্তে যা কিছু ঘটে তার একটা বিরাট অংশ তার পক্ষে যায়, এবং এই পক্ষে যাওয়া হয়তো তার কাজেরই ফলাফল। তিনি যেহেতু এতদিন ধরে এই সংগ্রামটা করেছেন, সেই সংগ্রামের কারণেই হয়তো বিষয়গুলি তার পক্ষে যায়। আব্দুল নূর তুষার, আসছি ব্যারিস্টার রুমিন ফারহানা। কিন্তু আসলে কথাগুলো কি ঠিক মিলল কিনা? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজকেই বলেছেন আজ পর্যন্ত দেশে ফেরার ব্যাপারে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার। যতদূর জানি মেয়াদসহ পাসপোর্ট না থাকলে আসলে ট্রাভেল পাস ইস্যু করার একটা বিষয় আসে। তো পররাষ্ট্র উপদেষ্টার এই তথ্যগুলো তারেক রহমানের ফেরার বিষয়টা আরো ঘোলা হয়ে গেল কিনা? কারণ তিনি তো আবেদনই করেননি আসলে। দেখুন, জনাব তারেক রহমান যদি বাংলাদেশে ফেরেন বা যে কোনো নাগরিক, তার নিরাপত্তার বা যে কোনো নাগরিকের নিরাপত্তার প্রাথমিক এবং প্রধান দায়িত্ব সরকারের। সুতরাং আজকে যদি জনাব তারেক রহমান কিছুটা হলেও মনে করেন তার নিরাপত্তার ব্যাপারে ঘাটতি আছে, তিনি অনিরাপদ বোধ করেন, সেটা যে কোনো কারণেই করুক না কেন, এর প্রাথমিক দায় সরকারকে নিতে হবে। 2 হলো খুবই যথার্থ। আমি যখনই ট্রাভেল পাস শব্দটা শুনেছি, এটা সাধারণত বিদেশে গেলে পাসপোর্ট হারিয়ে টারিয়ে গেলে আমরা দেশে ইমার্জেন্সি ফেরার জন্য ট্রাভেল পাস নেই। ট্রাভেল পাসের কাজ হচ্ছে একবারই আপনি ব্যবহার করতে পারবেন, এটা ব্যবহার করে আপনি আর কখনো দেশের বাইরে যেতে পারবেন না। তাহলে ট্রাভেল পাসের কথা কেন আসছে, এই প্রশ্নটা তো থাকে। আর 3 হচ্ছে
সরকার কি আসলে চাইছে যে বাংলাদেশটা গণতন্ত্রের দিকে উত্তরণ ঘটুক? এই প্রশ্ন আমি করছি এ কারণেই যে আমরা প্রথমে শুনেছিলাম ডিসেম্বরের ৩-৪ তারিখেই তফসিল ঘোষণা করা হবে। গতকালকে দেখলাম তফসিল ডিসেম্বরের মাঝামাঝি সেকেন্ড উইকে তফসিলের ঘোষণা করার একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে। বাংলাদেশে কি আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এই প্রশ্নটি আমার না, এই প্রশ্নটি আমি যার সঙ্গেই দেখা হয়, তিনি নাগরিক সমাজের সদস্য হোক কিংবা তিনি একেবারেই সাধারণ খেটে খাওয়া আমার কনস্টিটিউয়েন্সির একজন ভোটার হোক, এই প্রশ্নটি আমাকে সর্বক্ষণ শুনতে হয়। এবং আমি নিশ্চিত যে আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন, আমার সহ আলোচক এবং আপনি নিকোল, আপনাদেরকেও এই প্রশ্নটা প্রচুর শুনতে হয়। বাংলাদেশে কি আসলে নির্বাচন হবে? কেন? প্রশ্নটা এ কারণেই শুনতে হয় যে নির্বাচন আসার আগে যে এক ধরনের পরিবেশ তৈরি হওয়ার কথা, যেরকম পরিবেশ আমরা 91-তে দেখেছি, 96, 2001, 2008-এ দেখেছি, সেরকম কোনো বাতাস কিন্তু আমরা এখন লক্ষ্য করি।